হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। মিডিয়েভাল হিস্ট্রি আমরা পড়ছিলাম এবং আমরা যে বইটাকে ফলো করছি সেটা হচ্ছে এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রি বাই পুনাম দালাল দাহিয়া। এই বইটার উপর থেকে আমি তোমাদেরকে মডার্ন মিডিয়েভাল হিস্ট্রি তোমাদেরকে পড়াচ্ছি এবং এই বইটাকে আমরা ডিটেলসে আলোচনা করছি। অনেকে অসুবিধা হয় পড়তে বা একটা প্রপার আমি সহজ করে বোঝাচ্ছি তোমাদের, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমাদের এরপরে কাজ হচ্ছে এই বইটা তোমরা পড়ো, নিজেরা পড়ো, যাদের কাছে বইটা রয়েছে, যারা কিনেছো বইটা তারা এটা পড়ো, বা যদি তোমাদের কাছে বই না থাকে তোমরা তাহলে এই পিডিএফ গুলো তোমরা নিয়ে নিতে পারবে। পিডিএফ গুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এগুলোকে বারে বারে রিভাইজ করবে, বারে বারে পড়বে। আমি এগুলোকে তোমাদের বোঝাচ্ছি। তো আজকে আমরা নতুন আর একটা টপিক শুরু করব। তার আগে আমরা একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে এই চ্যানেলের ফেসবুক পেজ, এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল। এই দুটোতে তোমরা ফলো করে রাখতে পারো, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ। এখানে আমি ভিডিওর নোটিফিকেশন, আমার ক্লাসের নোটিফিকেশন ইত্যাদি দিয়ে থাকি। তো এখানে থাকলে তোমরা সেগুলোর প্রপার টাইমিং জানতে পারবে এবং কখন ভিডিওগুলো দিচ্ছি, কোন ভিডিও দিচ্ছি পরপর তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এই টেলিগ্রাম চ্যানেলে। আর যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে, তোমরা যদি কিছু জানতে চাও, তাহলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। সেইখানে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো। তো তোমাদের সুবিধা মতো যেটা তোমাদের সুবিধা হবে সেইগুলোতে জয়েন করে থেকো, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারবো। তোমরা যারা আমার প্লেলিস্ট গুলো, আগের যে প্লেলিস্ট সেগুলো দেখোনি, এখানে রয়েছে জেনারেল স্টাডিজ এর উপর প্লেলিস্ট। এখানে সমস্ত প্লেলিস্ট কমপ্লিট হয়ে রয়েছে। এগুলো হচ্ছে বেসিক আইডিয়া, যারা একদম প্রথম থেকে শুরু করছো, যাদের এই সমস্ত সাবজেক্টগুলোতে জিওগ্রাফি, হিস্ট্রি বা পলিটি এর ওপর বেসিক আইডিয়াটা নেই, বা তোমরা সবে শুরু করছো, তারা যদি প্রথম থেকে শুরু করতে চাও এই প্লেলিস্টগুলো দেখতে পারো। আর যদি তোমরা অ্যাডভান্স স্টাডি করতে চাও, বিশেষত ডাব্লিউবিসিএস এর জন্য আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো সবই ডাব্লিউবিসিএস কে ফোকাস করে। এছাড়াও অন্যান্য পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তারাও দেখতে পারো, কারণ এখানে থেকে তোমরা ডিপে গিয়ে একটা প্রপার নলেজ পাবে। তো তোমরা যারা এইগুলো, তোমাদের একটা নলেজ রয়েছে, ভালো নলেজ তোমরা গেইন করে নিয়েছো, তারা এই প্লেলিস্টগুলো দেখতে পারো যেখানে আমরা অ্যাডভান্স স্টাডি করছি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আর একটা ব্যাপার, তোমরা যারা সাবস্ক্রাইব এখনো করোনি এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে এই ইউটিউব চ্যানেলে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে পারো। এই ইউটিউব চ্যানেল তোমাদের জন্যই করা, তোমাদের সাহায্যের জন্য করা। তো তোমরা এটা জয়েন করে নিও। তোমরা প্লিজ একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, তোমরা যে সমস্ত গ্রুপে জয়েন আছো একটু শেয়ার করো। তাহলে যত বড় হবে এই চ্যানেল, তত আমরা ভালো কাজ করতে পারবো এবং তত বেশি আমরা তোমাদের সাহায্য করতে পারবো। তো সেইভাবে তোমরা প্লিজ একটু করো। এবার চলো আমরা শুরু করব আজকের ভিডিও। আমরা এবার ইসলামিক হিস্ট্রির উপরে চলে আসছি আস্তে আস্তে। এতদিন ধরে আমরা প্রি মিডিয়েভাল হিস্ট্রি এই সময়টা দেখছিলাম এবং সেইখানে আমরা একাধিক রাজবংশ, একাধিক এই সময়টাতে যে চোল বংশ বা সেন বংশ, এই সমস্তগুলো আমরা দেখে এসেছি অলরেডি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই পরপর দেখতে থাকো, পরপর প্লেলিস্টে সাজানো রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। আজকে আমরা শুরু করব দ্য ইসলামিক কনকোয়েস্ট অফ নর্থ ইন্ডিয়া অ্যান্ড দ্য গাঙ্গেটিক প্লেন। ভারতে মুসলিম শাসন কিভাবে শুরু হলো তার একদম বেসিক আইডিয়া প্রথম থেকে আমরা একদম শুরু করব। ইসলামের উৎপত্তি কিভাবে হলো, ইসলাম ধর্ম কিভাবে একটা বড় ধর্মে পরিণত হলো, কিভাবে তারা ধীরে ধীরে তাদের সাম্রাজ্য বিস্তার করলো এবং কিভাবে সেই তাদের আক্রমণ ভারতের ওপর হলো, এইভাবে আমরা শুরু করব। এরপরে আমরা মোহাম্মদ গজনবী, মোহাম্মদ ঘড়ি এই সমস্ত করে পড়ে সোজা চলে যাব আমাদের সুলতানি যুগে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে রেইজ অফ অ্যান্ড স্প্রেড অফ ইসলাম, ইসলাম ধর্মের উৎপত্তি এবং সেটা কিভাবে বিস্তার লাভ করলো, সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ইন দ্য 7th century CE, সপ্তম শতাব্দীতে পৃথিবীর ইতিহাস অনেক দিক থেকে চেঞ্জ হয়ে যায়, কারণ এই সময় নতুন একটা ধর্মমত আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে ইসলাম। A new religion called Islam was founded in Arabia by Muhammad. হযরত মুহাম্মদ তিনি আরবে একটি নতুন ধর্মমত প্রচার করেন বা নতুন ধর্মমত শুরু করেন, যেটা ইসলাম ধর্ম নামে পরিচিত, এবং হযরত মুহাম্মদ এই ধর্মের প্রতিষ্ঠাতা।
এর আগে একটা ছোট করে আমি তোমাদের আরবের ইতিহাস, মানে আরবের এই সময়ের অবস্থা কি সেটা জানাতে চাইছি, কারণ এটা আমাদের একটু জানতে হবে। যদিও ভারতের ইতিহাসে এটার ডাইরেক্ট প্রভাব সেভাবে কিছু নেই, কিন্তু তাও আমরা এটা জানবো, তাহলে সুবিধা হবে। আরব এই সময় একাধিক ছোট ছোট ট্রাইবে বিভক্ত ছিল। আজকে আমরা যে আরব দেখি সেই আরবটা একাধিক ছোট ছোট ট্রাইবে বিভক্ত ছিল, এবং এই ট্রাইবগুলোর মধ্যে কোনো ইউনিটি ছিল না। এই অবস্থাতে আমাদের সামনে আসছেন হযরত মুহাম্মদ। তিনি একটা নতুন ধর্মমত নিয়ে আসছেন, যেটা হচ্ছে ইসলাম ধর্ম। এবং এই ইসলাম ধর্ম, এখানে খুবই সহজ সরল কথা বলা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, প্রত্যেকটা ধর্ম মত যেভাবে শুরু হয়, যেমন আমরা আগে দেখে এসেছি বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম, তাদেরও মেন উদ্দেশ্য ছিল তখন যে চিরাচরিত বা ট্র্যাডিশনাল ধর্মমত ছিল সেইটাকে চেঞ্জ করে সেই ধর্মের যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো নিয়ে কথা বলা, সেই ধর্মের বাইরে গিয়ে নতুন কিছু শুরু করা। এক্স্যাক্টলি সেম জিনিস এই আরবে এই সময় হচ্ছে। এবং আরবে হযরত মুহাম্মদ এই যখন ইসলাম ধর্মের প্রবর্তন করেন, ধীরে ধীরে ইসলাম ধর্ম আরবের ছড়িয়ে পড়তে থাকে। এক সময় এই আরব পুরোপুরিভাবে ইসলাম ধর্মের সমস্ত মানুষ, প্রায় সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। এবং এর ফলে যেটা হবে, আরব যেটা ছোট ছোট টুকরে বিভক্ত ছিল, তারা একটা ইউনাইটেড নেশনে পরিণত হবে, একটা একটা বড় ইউনাইটেড শক্তিতে পরিণত হবে, যার প্রভাব দেখবো আমরা শুধুমাত্র আরবের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে তো অবশ্যই এর একটা বড় প্রভাব রয়েছে। ভারতের ইতিহাসেও এর একটা প্রভাব আমরা দেখব, কিন্তু সেই প্রভাবটা ভারতের ইতিহাসে খুব একটা বড় না হলেও এর প্রভাব পরবর্তীকালে আমরা দেখতে পাবো, যখন মোহাম্মদ গজনবী এবং ফাইনালি যখন মোহাম্মদ ঘুরি আক্রমণ করবেন তখন। যদিও তারা তুর্ক ছিলেন, কিন্তু আরবদের আক্রমণ তাদেরকেও ডেকে আনে ভারতের দিকে। এই জন্য আমাদের আরব সম্পর্কে একটু জানতে হবে এবং এই ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে, যেহেতু মধ্যকালীন ভারতের ইতিহাসের অধিকাংশ সময়টা ইসলাম ধর্মের ওপরেই চলবে। কারণ এই সময়টাকে আমরা ইসলাম হিস্ট্রি বলি, যদিও আমরা ইসলামিক হিস্ট্রিটাকে বলতে পারবো না, কারণ সেটা এর মধ্যে আরো ব্যাপার রয়েছে। কারণ অনেক ইসলাম ছাড়াও ইসলাম মুসলিম ধর্মের যারা রুলার ছিল তারা বাদ দিয়েও অন্যান্য রুলাররাও শাসন করেছেন, সেই কারণে এটাকে প্রপারলি ইসলামিক হিস্ট্রি না বলা যাবে না। কিন্তু এই যুগটার উপর ইসলাম ধর্মের একটা বড় প্রভাব ছিল, সেই কারণে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে, যেটা আজকে আমাদের টপিক। তো হযরত মুহাম্মদ এই ধর্মমত প্রচার করেন এবং খুব অল্প সময়ের মধ্যে ইসলাম ধর্ম একটা বড় অংশে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে এই ধর্ম আফ্রিকা, নর্থ আফ্রিকা থেকে শুরু করে ইরান হয়ে ভারত অবধি ছড়িয়ে পড়ে। ইসলাম ধর্ম মতের মেন বক্তব্য হচ্ছে ঈশ্বরের রূপ একই, একজনই ভগবান। এখানে এই ধর্মে বিভিন্ন ঈশ্বরের কথা বলা হয়নি, একজন ভগবান যাকে আল্লাহ বলা হয়, তিনি আল্লাহ নামে আমাদের কাছে পরিচিত, এবং তার উপাসনা করাই ইসলাম ধর্মের মূল বক্তব্য। এবং সেই সঙ্গে ইসলাম ধর্মের যে পবিত্র গ্রন্থ সেটা হচ্ছে কুরআন। এই কুরআনের উপর তারা খুবই জোর দেন। এই কুরআন তাদের কাছে একটা যে কোনো ধর্মের যে পবিত্র গ্রন্থের মতো, এই ধর্মেরও সেম কুরআন হচ্ছে পবিত্র গ্রন্থ। এবং এই ধর্ম মেনলি কুরআন এবং আল্লাহ এই দুজনের উপরে নির্ভরশীল। এবং কুরআন সম্পর্কে এটা মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাস যে সেটা আল্লাহ প্রফেট মোহাম্মদ বা হযরত মুহাম্মদকে যেটা বলেছেন সেটাই ইসলাম ধর্মে কুরআনে লেখা রয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের কুরআন। আমরা এইখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এই ম্যাপে যে সবুজ অংশটা তোমরা দেখতে পাচ্ছ আরবের এই অংশটুকু, এই অংশে যখন ইসলাম ধর্ম সবে প্রচলিত হয়েছে, সবে শুরু হয়েছে সেই সময়, যদিও ধীরে ধীরে একটা বড় সময়, এটা আমরা দেখতে পাচ্ছি 632 খ্রিস্টাব্দের একটা ম্যাপ। এই সময় এইটুকু জায়গাতে ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছিল। এরপরের যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 733 খ্রিস্টাব্দ। এই সময় দেখতে পাচ্ছ এই পুরো অংশটাতে ইসলাম ধর্মের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই পুরো অংশে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে। তো একটা অল্প টাইমের মধ্যে ইসলাম ধর্ম একটা বড় অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে,
এই অঞ্চলে যে সমস্ত ট্রাইবগুলো ছিল, ছোট ছোট ট্রাইবগুলো, তারা এবার ইউনাইটেড হচ্ছে। এবার ইউনাইটেড হয়ে তারা সমস্ত ক্ষেত্রে যেরকম হয় যে তারা এবার বিস্তার লাভ করছে, ধীরে ধীরে তারা বিভিন্ন জায়গা তারা দখল করছে এবং ফাইনালি একটা বড় সাম্রাজ্য এই সময় প্রতিষ্ঠিত হচ্ছে। তো ধীরে ধীরে এইভাবে ইসলাম ধর্মের প্রভাব এই পুরো অংশের মধ্যে, পুরো আরব অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই জন্য এই দুটো ম্যাপ ইউজ করা। তো এবার ইসলাম সম্পর্কে আমরা একটু জানবো। ব্রিফ হিস্ট্রি অফ ইসলাম। 613 খ্রিস্টাব্দ। 613 খ্রিস্টাব্দে মোহাম্মদ যখন তিনি বলেন যে তিনি আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছেন, আল্লাহ তাকে কোনো মেসেজ দিয়েছে, সেই মেসেজটা তিনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিতে এসছেন। তো সেইখান থেকে মোহাম্মদ, প্রফেট মোহাম্মদ বা হযরত মোহাম্মদ নামে পরিচিত হন। এবং তিনি বলছেন যেমন করে জিসাস ক্রাইস্ট মানে হচ্ছে যীশু খ্রিস্ট বা মোসেস, এরা যেভাবে ভগবানের বাণী পৃথিবীতে প্রচার করার জন্য এসেছেন, তাদের যেমন দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনিভাবে হযরত মোহাম্মদের কাছেও দায়িত্ব এটা দেওয়া হয়েছে যে আল্লাহর বাণী সেটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। এই সময় আরবের যে ধর্ম মতটা প্রচলিত ছিল, ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার আগে, তাদেরকে বলা হচ্ছে পেগান। পেগানরা এখানে থাকতো এবং এই পেগানরা আরবের আদি বাসিন্দা। প্রথমে যখন হযরত মোহাম্মদ তার বাণী তার ভক্তদের মধ্যে বা তার সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে শুরু করেন, তখন এই পেগানরা প্রথমের দিকে কিছু বলে না, কিন্তু পরবর্তীকালে তারা হযরত মোহাম্মদের বিপরীতে বা হযরত মোহাম্মদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। পেগানদের যে ধর্মমত ছিল সেখানে একাধিক ভগবানের উল্লেখ ছিল। এবার হযরত মোহাম্মদ বা এই ইসলাম ধর্ম, সেখানে মূল বক্তব্য আল্লাহ একজনই, ঈশ্বর একজনই। তো এই কথাটা তিনি যখন প্রচার করতে শুরু করেন, স্বাভাবিকভাবে তখন যে ধর্মমত প্রচলিত ছিল তাদের যারা প্রধান, তারা তার বিরোধিতা করবেন। যখনই কোনো একটা নতুন ধর্মমত বা যখনই কোনো একটা মত উঠে এসছে, তখনই তার বিরুদ্ধে কথা বলার জন্য প্রচুর লোক উঠে আসে। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে সেম ব্যাপার হয়। পেগান যারা ছিল, পেগান আরব, তারা এই সময় তার বিরোধিতা করতে শুরু করেন পরবর্তীকালে। এবার ধীরে ধীরে এই বিরোধিতাটা অনেক বড় আকার ধারণ করে। হযরত মোহাম্মদকে প্রকাশ্যে তারা অপমান করতে শুরু করে। ইভেন যারা এই সময় হযরত মোহাম্মদের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে তারা শাস্তি দিতে শুরু করে। এই সময়ে যেহেতু ইসলাম ধর্ম খুব সহজ সরল কথা বলছে, স্বাভাবিকভাবে এই ধর্ম যারা এই পেগান ধর্মমতের মাধ্যমে লাঞ্ছিত হচ্ছিল, যারা এই পেগান ধর্মমতের ফলে অত্যাচারিত হচ্ছিল, তাদের মধ্যে এটা খুব সহজেই ছড়িয়ে পড়ে। তারা এই ধর্মটা খুব সহজে তারা বুঝতে পারে এবং তারা খুব সহজে সেটা নিতে শুরু করে। এবার পেগান যারা মাস্টার ছিল, অর্থাৎ যারা একটু হাই র্যাঙ্কে বা যারা একটু পয়সাওয়ালা যারা ব্যক্তিরা ছিল, তারা এই সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের সকলকে অত্যাচার করতে শুরু করছে, তাদেরকে মারধর, এরকম অনেক কিছু এখানে হয়েছে। তো এইরকম টাইপের ঘটনাগুলো ঘটতে থাকছে। তার ফলে হযরত মোহাম্মদ এবং তার যারা সহকারী ছিলেন বা তার যারা ফলোয়ার ছিলেন, তারা সকলে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। মক্কা হচ্ছে হযরত মোহাম্মদের জন্মস্থান, সেখান থেকে তিনি চলে যান মদিনাতে, যেটা তার কর্মস্থান বলতে পারো, সেটা তাদের কর্মস্থান। তো সেই কারণে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে মক্কা যেমন একটা পবিত্র স্থান, তেমনি ভাবে মদিনাও একটি পবিত্র স্থান। এবার এই মক্কা এবং মদিনা কোথায় অবস্থিত, এই জায়গাটা আমরা একটু ম্যাপের সাহায্যে দেখব। দেখো, এটা হচ্ছে আজকের আরবের ম্যাপ, এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের ম্যাপ আমি একটু মিনিমাইজ করছি। দেখো সৌদি আরব এখানে দেখতে পাচ্ছ, সৌদি আরব। এইখানে হচ্ছে মক্কা, এই জায়গাটা হচ্ছে মক্কা। এখান থেকে আজকে যেতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো। মক্কা থেকে এই জায়গাটা হচ্ছে মদিনা। আর এইখানে যে জল অংশটা দেখতে পাচ্ছ, যে নীল অংশটা, এটা হচ্ছে একটা সমুদ্র। সমুদ্র ঠিক বলা যাবে না, এটা একটা হ্রদ, এটা হচ্ছে রেড সি। দেখো এখানে দেখতে পাচ্ছ রেড সি, লোহিত সাগর। ক্লিয়ার? এই হচ্ছে মক্কা এবং মদিনা।
এখানে হচ্ছে মক্কা, এইখান থেকে এই জায়গাতে হচ্ছে মদিনা, এই জায়গাটা হচ্ছে মদিনা। তো হযরত মুহাম্মদ এই মক্কা ছেড়ে চলে যান মদিনাতে, এটা তার জন্মস্থান, এই জায়গাটা তার কর্মস্থান। তো এই দুটো জায়গায় মুসলিম ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র স্থান। শুধু মুসলিম ধর্মাবলম্বীদের কাছে নয়, সমস্ত মানুষের কাছে এটা পবিত্র স্থান, কারণ এখানেই থেকেই হযরত মুহাম্মদ তার কাজ করেছেন, তার বাণী প্রচার করেছেন। তো 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনাতে চলে যান, 622 খ্রিস্টাব্দে। নেক্সট, এইবার যা এই যে নতুন ধর্ম মতটা প্রচারিত হলো, নতুন বেশ বড় সংখ্যক একটা জনসাধারণ এই ধর্ম গ্রহণ করেছে। এবার এদের একটা স্থান দরকার, এদের একটা থাকার জায়গা দরকার, বা এদের একটা রাজ্য দরকার যেখানে তারা স্বাধীনভাবে থাকতে পারবে, যেখানে তারা স্বাধীনভাবে তাদের ধর্মমত প্রচার করতে পারবে। কারণ একটু আগেই তোমরা দেখলে যে এতে মক্কা অঞ্চলে যারা পেগান ছিল তারা এই ধর্মমতের বিরোধিতা করেছিল। তো এইখান থেকেই এবার রাজ্য জয় বা জায়গা দখল সেই কনসেপ্টটা চলে আসছে, কারণ তাদের একটা জায়গা দরকার ছিল। 624 খ্রিস্টাব্দ থেকে এই মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এবার অ্যাটাক করতে শুরু করছে পেগানদের উপরে। পেগানরা ছিল মার্চেন্ট বা ব্যবসায়ী। তোমরা জানো যে আরবিয়ানরা খুব ভালো ব্যবসায়ী ছিল, প্রথম থেকেই তারা ব্যবসা করত, এবং পরবর্তীকালে এই ব্যবসা যখন ইসলাম ধর্ম প্রবর্তিত হবে, ভালোভাবে প্রবর্তিত হয়ে যাবে, এরপরে আমরা দেখবো যে পুরো আরব, যেটা আমি প্রথমে একটু আগে ম্যাপে দেখালাম যে পুরো আরব অঞ্চলটা ইসলাম ধর্মের আন্ডারে চলে আসবে। তারপরেও এই ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে চলতে থাকবে। আরবের যদি তোমরা জলবায়ু বা ভূপ্রকৃতি সম্পর্কে জানো তাহলে জানবে যে আরব এখানে কিন্তু খুব বেশি কৃষিকাজ হয় না, কৃষিকাজের পরিমাণ কম। সেই সময় কৃষিকাজটাই মেন ছিল, তখন তো আর খনিজ তেল বা এগুলো উৎপত্তি হয়নি বা সেগুলোর ব্যবহার হয়নি। কৃষিকাজ যেহেতু কম হতো, সেই কারণে সেখানকার মানুষদের কাছে ব্যবসাই ছিল একমাত্র জীবিকা। এবং এইটাই কিন্তু কারণ পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গাতে আক্রমণ করবে, কারণ যখনই একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে, যখন একজন রুলার এখানে রাজত্ব করবে, তখন তার দরকার টাকা, ট্যাক্স। প্রত্যেক রুলার, রাজার মেন এটা দরকার, ট্যাক্স। ট্যাক্স সিস্টেম যদি করতে হয় সেই জায়গায় ভালো কিছু তো থাকতে হবে। এবার সেখানে চাষ হয় না, কৃষিকাজ হয় না, যেহেতু সেই সময়ের, আমরা যে সময়ের ইতিহাস পড়ছি সেই সময় কৃষিকাজটাই মেন ছিল। এদিকে এখানে কৃষিকাজ হয় না, ছিল হচ্ছে ব্যবসা আর পশুপালন। ব্যবসার মাধ্যমে কিছুটা ট্যাক্স পাওয়া গেলেও পশুপালন থেকে সেরকম কিছু পাওয়া যাবে না। সেই কারণে এখানকার যারা রুলার তাদের দরকার হয়ে পড়ে এমন কোনো জায়গা দখল করা বা এমন জায়গায় অ্যাটাক করা যেখান থেকে বেশি পরিমাণ সম্পদ পাওয়া সম্ভব। এবং এইখান থেকেই ভারতে অ্যাটাকের যে কনসেপ্ট সেটা আসবে। কেন আরবিয়ানরা বা পরবর্তীকালে কেন তুর্করা ভারতে আক্রমণ করবে, সেটার কারণ হচ্ছে অর্থ। ক্লিয়ার? তো যাই হোক, 624 খ্রিস্টাব্দ থেকে এইভাবে মুসলিম যে নিউলি ফর্ম মুসলিম জাতি তারা পেগানদের ওপর আক্রমণ করতে থাকছে। পেগান যারা এই সময় মার্চেন্ট ছিল, ব্যবসায়ী ছিল, তাদের ওপর তাদের ক্যারাভ্যান শব্দের অর্থ হচ্ছে এরকম একটা বড় প্রসেশন, যেখানে ধরো 400-500 জন বা এরকম বড় একটা দল পেগান মানুষ তারা ব্যবসা করতে যেত, একসাথে তারা যেত। এইরকম এই ক্যারাভ্যান গুলোর উপর এরা অ্যাটাক করতে শুরু করে, কারণ তাদের যদি জায়গা দখল করতে হয় তার আগে দরকার অর্থ। যদি অর্থ না থাকে তাহলে সেই জায়গা দখল করা যাবে না, কারণ তারা অস্ত্র বানাতে পারবে না, তারা অন্যান্য কিছু করতে পারবে না। তো প্রথমে দরকার অর্থ, তারপরে অর্থের পর দরকার জায়গা, স্থানের পর জায়গা হবে সেটা সাম্রাজ্য। তো প্রথমে এখানে এই ক্যারাভ্যান গুলোকে আক্রমণ করার মাধ্যমে এখানে শুরু তারা অর্থ উপার্জন বা অর্থ লাভ করতে থাকছে। এবং এইখানে 624 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ বাদার। ব্যাটেল অফ বাদার বা বাদারের যুদ্ধ, এটা 624 খ্রিস্টাব্দে হয়। একটা বড় পেগান যারা ব্যবসায়ী ছিল তাদের উপর একটা আক্রমণ হয়। এবার বলবে যে ব্যবসায়ীদের সঙ্গে কেন যুদ্ধ, ব্যবসায়ীরা কি যুদ্ধ করবে? অ্যাকচুয়ালি হতো কি, এই সময় পেগান যারা ব্যবসায়ী ছিল তারা সঙ্গে করে একটা সৈন্য দল নিয়ে যেত। শুধু তারা যে ব্যবসা করতে যেত তা নয়, তাদের সঙ্গে একটা সৈন্য দল থাকতো, কারণ তাদেরকে প্রোটেক্ট করার জন্য। সেই এদের মধ্যে একটা লড়াই হচ্ছে 624 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধটার নাম ব্যাটেল অফ বাদার। এবং এইটা হচ্ছে ফার্স্ট মেজর ব্যাটেল ইন দ্য মুসলিম কনকোয়েস্ট অফ আরবিয়া।
এরপরে আমরা দেখবো যে আরো পুরো মুসলিম নতুন যে নিউলি ফর্ম মুসলিম জাতি তারা দখল করে নেবে। সেই দখলের সূত্রপাত বলতে পারো এই ব্যাটেল অফ বাদার। সেই জন্য এই যুদ্ধটার নাম আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই যুদ্ধটার মাধ্যমে এই দখলের কাজটা শুরু হচ্ছে। 630 খ্রিস্টাব্দ আস্তে আস্তে হযরত মুহাম্মদ এবং তার ফলোয়াররা মক্কা দখল করে নেয়, যে মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, যে মক্কা হচ্ছে হযরত মুহাম্মদের জন্মস্থান। সেই মক্কা এবার 630 খ্রিস্টাব্দে দখল হয়ে যায় এবং ধীরে ধীরে পরের 2 বছরের মধ্যেই হি সেন্ট হিজ আর্মিস অল ওভার ওয়েস্টার্ন আরবিয়া। এবার এই আরব অঞ্চলটা তারা দখল করতে থাকছে। এইখানে পেগানরা বসবাস করতো। ওয়েস্টার্ন আরবিয়া বলতে আরবের পশ্চিম অংশটা। এই অংশটার উপরে আক্রমণ করা হচ্ছে। কেন? এইখান থেকেই তাদেরকে বিতাড়িত করা হয়েছে, এখানে তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং তাদের থার্ড যে ব্যাপারটা সেটা দরকার একটা জায়গা যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। তারা প্রথমে টার্গেট করে তাদের সামনে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আরব। তো আরবের পশ্চিম অংশটা তারা আস্তে আস্তে দখল করে নেয় পরবর্তী 2 বছরের মধ্যে। এবং এইখানে যে পেগান ট্রাইব গুলো ছিল ধীরে ধীরে তারা মুসলিম ধর্ম গ্রহণ করতে শুরু করে এবং তারা এবার ধীরে ধীরে ইউনাইটেড হতে শুরু করবে। এরপরে আমরা দেখব খলিফার শাসন। সেই খলিফার শাসনে গিয়ে পুরো আরব ইউনাইটেড হয়ে যাবে। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মারা যান এবং হযরত মুহাম্মদের মৃত্যুর পরে এই নিউলি ফর্ম যে স্টেট, নতুন যে রাজ্যটা প্রতিষ্ঠা হলো, তার দায়িত্ব গিয়ে পড়ে খলিফার উপরে। The task of providing religious and political leadership to the Muslim passes to the caliphs. অর্থাৎ এইবার থেকে আর এই খলিফা শুধুমাত্র মুসলিম শ্রেণীর ধর্মগুরু নয়, এবার থেকে তিনি রাজনৈতিক গুরুতে পরিণত হচ্ছেন, রাজনৈতিক লিডারে পরিণত হচ্ছেন। কারণ তার উপর শুধুমাত্র ধর্ম প্রচার করারই দায়িত্ব থাকছে না, তার উপর এই পলিটিক্যাল লিডারশিপ বা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব এসে পড়ছে। ওকে, নেক্সট খলিফা যে ওয়ার্ডটা, এই খলিফ যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি একটা আরবিক শব্দ খলিফা থেকে আসছে। খলিফা শব্দের অর্থ হচ্ছে ডেপুটি, আর ডেপুটি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি। ওকে, ডেপুটি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি। ওকে, অর্থাৎ তিনি হচ্ছেন এই খলিফা হচ্ছেন প্রফেট মুহাম্মদ বা হযরত মুহাম্মদের প্রতিনিধি। তিনি প্রতিনিধি হিসেবে এই যে নিউলি স্টেট রাষ্ট্র বা রাজ্য সেটার অধিকারী। নেক্সট 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মারা যান। 632 থেকে 661 খ্রিস্টাব্দ অব্দি পরপর 4 জন খলিফা রাজত্ব করেন। এরা এবার একদিকে যেমন ধর্মগুরু, তারা মুসলিম ধর্মে খুব সবার উপরের স্থানে রয়েছেন অ্যাজ ধর্মগুরু, অন্যদিকে তারা রাজনৈতিক গুরু। এবার এই 4 জনের সম্পর্কে একটু একটু করে জানতে হবে, কারণ এইখান থেকে আমাদের পরীক্ষার অতটাও ইম্পর্টেন্ট না, আমাদের পরবর্তীকালে এর পরের ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। তো ফার্স্ট যিনি খলিফা হন তার নাম হচ্ছে আবু বকর। দ্য ফার্স্ট অফ দিস companions to be appointed caliph was আবু বকর। প্রথম যিনি খলিফা হিসেবে নিযুক্ত হন তার নাম হচ্ছে আবু বকর। এই নামটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। আবু বকর হচ্ছেন প্রথম খলিফা। ইনি সম্পর্কে হযরত মুহাম্মদের শ্বশুর মশাই ছিলেন, মুহাম্মদ ফাদার ইন ল, এবং ইনি প্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এই দুটো পয়েন্ট, এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তিনি প্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি হযরত মুহাম্মদের ফাদার ইন ল ছিলেন এবং তিনি প্রথম খলিফা। ক্লিয়ার? এনার উপরে দায়িত্ব গিয়ে পড়ে বা এনার প্রথম কাজ হচ্ছে আরব যে বিভিন্ন ট্রাইবে বিভক্ত আরব, তাদেরকে একত্রিত করা এবং তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা। এইখান থেকেই শুরু হচ্ছে আরবের যে একত্রীকরণ বা আরবিয়ানদের একটা জাতি হয়ে ওঠা।
এনার থেকেই এটা শুরু হচ্ছে। আবু বকরস ফার্স্ট টাস্ক ওয়াজ টু সাপ্রেস এ রিবেলিয়ন ইন আরবিয়া। এই সময় আরবে একটা বিদ্রোহ চলছিল, সেই বিদ্রোহটাকে দমন করা এনার প্রথম কাজ ছিল, এবং সেটা তিনি শুরু করেন স্টার্টেড বাই ভেরিয়াস আরব ট্রাইবস দ্যাট হ্যাড রিনাউন্সড দেয়ার কনভার্সন অফ টু ইসলাম। তো সেটা তিনি কিভাবে শুরু করেন, সেটা তিনি শুরু করেন তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার মাধ্যমে। এবার বিভিন্ন ট্রাইব যখন বিভিন্ন ভাগে বিভক্ত, তারা যদি একটা ধর্ম মতের মধ্যে আসে তাদের মধ্যে ইউনিটি বাড়বে। যখনই ধর্মের কাজ হচ্ছে মানুষের মধ্যে ইউনিটি আনা, এটা নয় যে ধর্মের কাজ অন্য একটা ধর্মের সঙ্গে লড়াই করা, এরকম কোনো কাজ নয়। ধর্মের কাজ হচ্ছে মানুষকে ইউনাইট করা, ধর্মের কাজ হচ্ছে মানুষকে একটা শক্তি দেওয়া। এবার সেই কাজটাই এখানে হচ্ছে। আরবিয়ানরা এবার ধীরে ধীরে এই যে ট্রাইবগুলো ছিল সেই ট্রাইবগুলো একত্রিতভাবে একটা ধর্মের মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম, যার ফলে এই আরবিয়ানদের মধ্যে ইউনাইটেড ব্যাপারটা চলে আসছে বা তারা ইউনাইট হচ্ছে। এবার আরবিয়ানরা যখন একটা ধর্মের মধ্যে চলে এলো, তখন তারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। যখনই তারা এবার শক্তিশালী হয়ে গেল, তাদের কাছে এবার ক্ষমতা রয়েছে অন্য একটা সাম্রাজ্যকে আক্রমণ করার। প্রথমে তাদের দরকার ছিল একটা স্থান যেখান থেকে তারা তাদের কাজ শুরু করতে পারবে বা তাদের বিস্তার শুরু করতে পারবে। তারা এই জায়গাটা এখন পেয়ে গেছে। এইবার তাদের লক্ষ্য গিয়ে দাঁড়ায় সেই সময় দুটো বড় সাম্রাজ্য, একটা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ার আর একটা হচ্ছে সাসানিদ এম্পায়ার। একটা হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য বা বাইজেন্টাইন বংশ, আর একটা হচ্ছে সাসানিদ বংশ। বাইজেন্টাইন সাম্রাজ্য রাজত্ব করত মেডিটেরিয়ান অংশে, এবং সাসানিদ এম্পায়ার, সাসানিদ বংশ রাজত্ব করত পার্সিয়া অংশে। এরা এই সময় সব থেকে বড় ক্ষমতাশালী দুটো সাম্রাজ্য ছিল। তোমরা এই ম্যাপে দেখতে পাবে কোথায় এই দুটো সাম্রাজ্য বিস্তৃত ছিল। ওকে, দেখো এটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এখানে দেখতে পাচ্ছ গালফ অফ পার্সিয়ান, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অংশটা পিঙ্ক কমলা কালারের রয়েছে, সেটা হচ্ছে সাসানিদ এম্পায়ার, যেটা হচ্ছে পার্সিয়া অংশে এদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। এইখানে রয়েছে মেডিটেরিয়ান সাগর, এবং তার পাশে যে জায়গাটা সবুজ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। আজকের ইজিপ্ট, আলেকজান্ড্রিয়া, এই সমস্ত জায়গাগুলো, সিরিয়া, এই সমস্ত জায়গাগুলো নিয়ে এই বিশাল বড় বাইজেন্টাইন সাম্রাজ্য বিস্তৃত ছিল। এবং এইবার আরব কোন জায়গাটাতে, এই জায়গা থেকে হচ্ছে আরব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে সুবিধা হয়, সরি। এইখানে দেখতে পাচ্ছ তোমরা আরব। আরবিয়ানরা এবার দুদিকে, এদিকে আক্রমণ করতে শুরু করছে, এদিকে আক্রমণ করতে শুরু করছে। আরবিয়ানরা বলতে যারা এখন ইসলাম ধর্মে দীক্ষিত আরবের একটা ইউনাইটেড জাতি, তারা। এইখানে দেখতে পাচ্ছ তোমরা মক্কা। তো এইখানে তাদের এই আরবিয়ানরা এবার শক্তিশালী হয়ে গেছে, ইউনাইটেড হয়ে গেছে, এবং এরা এবার এই দুটো জায়গাতে আক্রমণ করতে শুরু করছে। অন্যদিকে এই বাইজেন্টাইন এম্পায়ার এবং সাসানিদ এম্পায়ার, এই দুটোই এখন যথেষ্ট বড় একটা দুটো শক্তি। তাদেরকে ধীরে ধীরে তারা দখল করে নেবে এবং পুরো জায়গাটা, এই পুরো অংশেতে ইসলাম ধর্ম প্রচারিত হয়ে যাবে বা পুরো জায়গাটা ইসলামিক রুলের মধ্যে চলে আসবে। নেক্সট, আবু বকর মারা যান 634 খ্রিস্টাব্দে, এবং এরপরে যিনি খালিফা হন তার নাম হচ্ছে উমর। একটু আগে বললাম যে পরপর 4 জন খালিফা হন। প্রথম জন হচ্ছেন আবু বকর, সেকেন্ড জনের নাম হচ্ছে উমর। এখানে তোমাদের যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে এদের নামগুলো জানা। যদি বলো যে ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন এখান থেকে কি আসতে পারে, এইগুলো আসতে পারে। আমি বাকি জিনিসগুলো যেটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য, মানে বোঝার জন্য বলছি, তার মানে আমি বারে বারে বলছি যে তোমাদের এইটা লক্ষ্য হবে না যে তোমরা ওয়ান লাইনার পড়বে দিয়ে পরীক্ষা দিতে চলে যাবে, কারণ এখন কনসেপ্ট বিশেষ করে দরকার। প্লাস WBCS এর মেন্সের যদি তোমরা বসতে চাও, এখন থেকে তোমাদেরকে পুরো কনসেপ্ট বিল্ড করে এগোতে হবে। বিশেষ করে যারা হিস্ট্রি অপশনাল নিয়েছো তাদের তো লাগবেই, অন্যদের ক্ষেত্রেও যাদের জেনারেল স্টাডিজ সবাইকেই দিতে হবে, হিস্ট্রি থাকবেই। সেখানে তোমাদের কনসেপ্ট অ্যাকচুয়ালি কাজে লাগবে, তো সেই কাজটাই আমি করার চেষ্টা করছি। আর তার সাথে সাথে বলতেও থাকবো যে কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। ওকে, চলো। আবু বকরের পরে যিনি খলিফা হন তার নাম হচ্ছে উমর। উমরও তার প্রথম জীবনে তিনি হযরত মুহাম্মদের সঙ্গে ছিলেন, তার সঙ্গেই কাজ করেছেন। 17 বছর তিনি হযরত মুহাম্মদের সাথে ছিলেন। এনার সময় এসে এই
যে দখল করার কাজটা আবু বকরের মাধ্যমে শুরু হয়ে গেছিল সেটা আরো বড় জায়গাতে যাচ্ছে। এনার সময় এসে এন্টায়ার মিডল ইস্ট, পুরো মিডল ইস্ট অংশটা দখল হয়ে যাচ্ছে, ইনক্লুডিং ইজিপ্ট, লিভেন্ট, পার্সিয়া, যে জায়গাগুলো আমরা ম্যাপে দেখে এলাম প্রত্যেকটা জায়গা আস্তে আস্তে এবার খলিফেট সাম্রাজ্যের মধ্যে চলে আসছে। এই সময় যেহেতু খলিফা শুধুমাত্র ধর্মগুরু নন, তিনি একজন রাজনৈতিক গুরু, তাই জন্য তার প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যকে আমরা খলিফাট বলবো বা খলিফার সাম্রাজ্য বলবো। তো সেই বড় সাম্রাজ্যটার মধ্যে এই সমস্ত জায়গাগুলো ঢুকে পড়তে শুরু হচ্ছে। এবং এর পরের যারা খলিফা হন আলী এবং হচ্ছে আটমান, এদের সময় পুরো বাকি যে পার্সিয়া অংশটা, পার্সিয়া বলতে কোন জায়গাটা বুঝতে পারছো, এটা হচ্ছে পার্সিয়া, পুরো পার্সিয়া এদের সময় এসে দখল হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে যে খলিফা সাম্রাজ্য আছে সেটা হচ্ছে উমায়াদ খলিফা। উমায়াদ খলিফা 661 থেকে 750 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করে। আমরা প্রথম চারজন খলিফার রাজত্ব দেখে নিলাম। এরপরে মানে যেটুকু আমাদের দরকার, পুরোটা লাগবে না, এটা সেই জন্য বইতেও এইটুকুই রয়েছে তাদের সম্পর্কে, কারণ আমরা যেহেতু ভারতে পরীক্ষা দিতে চলেছি, তো সেই কারণে ভারতের যে প্রভাবটা রয়েছে সেইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো উমায়াদ খলিফা 661 থেকে 750 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করে। তোমাদের পরপর এই খলিফাদের নাম, কোন কোন খলিফা রাজত্ব করেছে সেইগুলো তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। এবং উমায়াদ খলিফার পরে যে খলিফা রাজত্ব করতে আসে সেটা হচ্ছে আব্বাসিদ খলিফা। এইগুলো এক একটা ডাইনেস্টি বলতে পারো, কারণ এদের আন্ডারে একাধিক খলিফারা রাজত্ব করেছেন। আব্বাসিদ একটা যেরকম করে ভারতে ডাইনেস্টি বংশ চলতো, যেমন গুপ্ত বংশ, মৌর্য বংশ, সেরকমই আব্বাসিদ খলিফা একটা বংশ, তার আন্ডারে একাধিক খলিফারা রাজত্ব করে। এবার এই আব্বাসিদ খলিফা রাজত্ব করছে একটা বড় সময় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ, এবং এই আব্বাসিদ খলিফা থেকেই আমাদের ভারতের ইতিহাসের ওপর প্রভাব, ইসলামের প্রভাব শুরু হবে। কারণ এনার সময়তেই প্রথম আরবরা ভারতে আক্রমণ করবে বা আরবরা সিন্ধু বিজয় করবে এই আব্বাসিদ খলিফার আন্ডারে। তো সেই কারণে প্রথম, এইটা খুব ইম্পর্টেন্ট একটা নাম, যে কোন খলিফার আন্ডারে, কোন খলিফার শাসনে ভারতে আরবিয়ান আক্রমণ হয়, সেটা হচ্ছে আব্বাসিদ খলিফার আন্ডারে। আব্বাসিদ খলিফা যখন শাসন করতে আসে, ধীরে ধীরে এরা খুব শক্তিশালী হয়ে যায় এবং এদের রাজধানী ছিল বাগদাদ। এই শহরটা এই সময় নতুন তৈরি হয়েছে, বাগদাদ শহর, সেই বাগদাদ এদের রাজধানী ছিল। এরপরে 150 বছর এই পুরো সময়টা আব্বাসিদ খলিফা রাজত্ব করছে, এবং এদের প্রভাব শুধুমাত্র আরবে নয়, শুধুমাত্র পার্সিয়া অঞ্চলে নয়, বিভিন্ন জায়গাতে এর প্রভাব পড়েছে। যেমন নর্থ আফ্রিকার অংশে এই আব্বাসিদ খলিফার প্রভাব আমরা দেখতে পাবো, মানে দেখতে পাবো যদি তোমরা এই সম্পর্কে ইন্টারেস্টেড হও, তোমরা যদি এই জায়গাগুলো পড়তে চাও, তাহলে তোমরা এই জিনিসটা জানবে যে এই সময় নর্থ আফ্রিকা এই অংশটাতে আব্বাসিদ খলিফার আন্ডারে আক্রমণ হয়। ইজিপ্ট অঞ্চলটা চলে আসে আব্বাসিদ খলিফার আন্ডারে, সিরিয়া অঞ্চলটা চলে আসে, ইরান চলে আসে, ইরাক চলে আসে, এবং ফাইনালি আস্তে আস্তে ভারতের দিকে তারা অগ্রসর হচ্ছে। আজ তোমরা দেখতে পাচ্ছ ইজিপ্ট, সিরিয়া, ইরান, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের দিকে এই সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে। এই বংশের দুজন বিখ্যাত খলিফা, একজনের নাম হচ্ছে আল মামুন, আরেকজনের নাম হচ্ছে হারুন আল রশিদ। এই দুজনের নাম ইম্পর্টেন্ট, এরা এই আব্বাসিদ খলিফার মধ্যেই শাসন করেছেন, আল মামুন এবং হারুন আল রশিদ। নেক্সট, দ্য এজ অফ কনফ্লিক্ট, 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ। কনফ্লিক্ট মানে দ্বন্দ্বের যুগ। কেন এই সময়টাকে দ্বন্দ্বের যুগ বলা হচ্ছে? 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ সময়টা, এই সময়টাকে কেন দ্বন্দ্বের যুগ বলা হচ্ছে? এই 1000 থেকে 1200 এই সময়টাতে এবার তুর্কিশদের সঙ্গে আরবিয়ানদের একটা লড়াই শুরু হয়ে যাচ্ছে। তুর্কিশ ট্রাইব, এই সময় তুর্কি ছোট ছোট ট্রাইবে বিভক্ত ছিল। তুর্ক যে অঞ্চলটা, সেটা ছোট ছোট ট্রাইবে বিভক্ত ছিল, জাতিতে বিভক্ত ছিল। এবং আরব, অন্যদিকে হচ্ছে আরব, যারা এখন একটা শক্তিশালী বড় সাম্রাজ্যে বা বড় একটা সাম্রাজ্যে পরিণত হয়েছে, তাদের সঙ্গে তুর্কিদের একটা লড়াই এই সময় চলবে। সেই জন্য এই সময়টাকে বলা হয় এজ অফ কনফ্লিক্ট বা দ্বন্দ্বের যুগ। এই তুর্করা ছিল নন মুসলিম, এরা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেনি বা এরা এখনো ইসলাম ধর্মের প্রভাবে আসেনি। অন্যদিকে আরবিয়ানরা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। এবার এইখানে যে যুদ্ধটা বা যুদ্ধগুলো হবে,
সেগুলো আমাদের ইতিহাসের লক্ষ্য নয় পড়া, কিন্তু একটা জিনিস জেনে রাখো, এখানে যে এদের দুজনের মধ্যে যে কনফ্লিক্টটা হবে সেটা মেনলি হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। তো এই সময়টাকে আমরা বলছি এজ অফ কনফ্লিক্ট। তো প্রশ্ন এখান থেকে আসবে যে এজ অফ কনফ্লিক্ট বা দ্বন্দ্বের যুগ, এখানে দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে হয়েছিল? তুর্কদের সঙ্গে আরবিয়ানদের। ক্লিয়ার? এবার আমরা আস্তে আস্তে চলে আসছি ভারতের দিকে। ভারতে এই সময় আরব আক্রমণ হয়, আরবিয়ানদের আক্রমণ হয়, এবং সেটা অষ্টম শতাব্দীতে ভারতে হয়ে থাকে। জানো তোমরা 712 খ্রিস্টাব্দে ভারতে প্রথমবার আরব আক্রমণ হয়, এবং সেটা অষ্টম শতাব্দীর মধ্যে পড়ছে। মেন এবার ভারতের দিকে আসার কারণ কি? একটু আগেই বললাম যে এইখানে মেন কারণ হচ্ছে ওয়েলথ। ভারতে প্রচুর সম্পদ ছিল। এই জিনিসটা বারংবার প্রথমে আরবিয়ানদের অ্যাটাক করে, তারপরে এই জিনিসটাই আমাদের তুর্কদের অ্যাট্রাক্ট করবে। কারণ মোহাম্মদ গাজনবী যে আক্রমণগুলো করেছিল ভারতে, প্রত্যেকটারই কারণ ছিল ওয়েলথ, সম্পদ। তো এই সম্পদের কারণেই তুর্করা আক্রমণ করবে, যদিও তুর্করা এখন নয়, পরে আক্রমণ করবে। কিন্তু এই সময় আরবদের আক্রমণ যেটা হবে তার প্রাথমিক কারণ হয়তো সম্পদ থাকবে না, কিন্তু পরবর্তীকালে তাদের এই আক্রমণটা বা তাদের মূল থাকবে এখান থেকে সম্পদ আহরণ করা। 712 খ্রিস্টাব্দে আরবরা প্রথম ভারতে আক্রমণ করে, বা বলতে পারো 712 খ্রিস্টাব্দে প্রথমবার মুসলিম আক্রমণ ভারতের উপর হয়, এবং এই সময় তারা আক্রমণ করে নর্থ ওয়েস্ট রিজিয়ন অর্থাৎ সিন্ধ অঞ্চলে। এবং যিনি আক্রমণ করেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। এই নামটার গুরুত্ব কি তোমাদের নিশ্চয়ই বলতে হবে না, এইটা পরীক্ষায় অলরেডি অনেকবার প্রশ্ন এসে গেছে যে 712 খ্রিস্টাব্দে প্রথম বা ভারতে প্রথম মুসলিম আক্রমণ কার নেতৃত্বে হয়? সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, এবং ইনি এই উমাইয়াদ খলিফার আন্ডারে একজন জেনারেল ছিলেন, একজন সেনাপতি ছিলেন। যেটা একটু আগে বলছিলাম, এই আক্রমণটার প্রথম কারণ উদ্দেশ্য কিন্তু সম্পদ ছিল না। প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে এই সময় ইরাক অঞ্চলের যিনি গভর্নর ছিলেন, ইরাক অলরেডি এবার উমাইয়াদ খলিফার আন্ডারে চলে এসছে, তো সেখানে একজনকে তারা গভর্নর নিযুক্ত করেছে। সেই গভর্নরের নাম ছিল আল হাজ্জাজ। এই আল হাজ্জাজের কাছে কয়েকটা জাহাজ যাচ্ছিল, এবং সেই জাহাজের মধ্যে ছিল প্রচুর সম্পদ। সেই জাহাজগুলো বেশ কিছু জলদস্যু আক্রমণ করে লুটপাট করে নেয়। আর এই ঘটনাটা যেখানে হয় সেই জায়গাটার নাম হচ্ছে দেবল বন্দরের কাছে এই ঘটনাটা ঘটে। দেবল বন্দর বা দেবল অঞ্চলটা যার আন্ডারে ছিল এই সময়, তিনি হচ্ছেন রাজা দাহির। আচ্ছা, এখান থেকে একটু রেকর্ড হয়নি, সেইটুকু আবার অ্যাড করছি। যত অব্দি ছিলাম যে দেবল বন্দরের কাছে এই ঘটনাটা ঘটলো। এবার আল হাজ্জাজের কাছে যে জাহাজগুলো যাচ্ছিল তাদের প্রচুর ধনসম্পদ ছিল। সে এবার চাইছে আইদার সেই জলদস্যুদের শাস্তি দেওয়া হোক, রাজা দাহির তাদেরকে শাস্তি দিক, অথবা ক্ষতিপূরণ দিক। কারণ তার কাছে প্রচুর সম্পদ যাচ্ছিল, স্বাভাবিক তার প্রচুর ক্ষতি হয়েছে। এবং সেই সময় রাজা দাহির তিনি এটা দিতে অস্বীকার করে দেন, এবং যখনই এটা অস্বীকার করা হয় তখন আল হাজ্জাজ একজনকে পাঠান এই জায়গাটায় অ্যাটাক করার জন্য, যিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম একধারে তার ভাইপো ছিলেন, নেফিউ, আরেক ধারে তিনি তার সন ইন ল অর্থাৎ জামাই ছিলেন। তো এই মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয়, এবং তিনি এবার এই অঞ্চলের উপর আক্রমণ করেন। এবার আমরা যে অঞ্চলটা নিয়ে কথা বলছি সেই জায়গাটা একটু ম্যাপে দেখব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো কালার করা রয়েছে, এই জায়গাটাতে হচ্ছে রাজা দাহির রাজত্ব করছেন। যদিও এটা কিছুদিন আগেকার ম্যাপ, 700 খ্রিস্টাব্দের ম্যাপ, এবং এখানে যে ছাঁচ দেখতে পাচ্ছ, ছাঁচ হচ্ছেন রাজা দাহিরের পিতা ছিলেন, তার সময়কার এটা ম্যাপ। এই পাশে দেখতে পাচ্ছ খালিফেট বলে বড় করে লেখা রয়েছে, অর্থাৎ এই পুরো অংশটাতে খালিফার শাসন শুরু হয়ে গেছে, তারা একটা বড় অংশ শাসন করছে। এখানেই এই সময় অ্যাটাকটা হয়
এই দেবল এবং ভারতের এটা উত্তর পশ্চিম অংশে এই জায়গাটা পড়ছে। এখানে কোথাও এইরকম ঘটনা ঘটেছিল, জাহাজটাকে আক্রমণ করা হয়েছিল, তো সেই রকম ভাবে এটা ঘটে। তো এইবার 712 খ্রিস্টাব্দে এই অ্যাটাকটা হবে এবং মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করবেন। প্রথমে তিনি দেবল জায়গাটা দখল করেন, তারপর নিউন বলে একটা জায়গা বা নিরুন, এই নিরুন বা নিউন এই জায়গাটা তিনি দখল করেন। তারপরে সিউইস্তান বা সিওয়ান বলে একটা জায়গা দখল করেন, সিউইস্তান বা সিওয়ান। পরপর কয়েকটা আক্রমণের মাধ্যমে এই জায়গাগুলো দখল হয়ে যায়। এবার এতদিন পর্যন্ত রাজা দাহির এটাকে সিরিয়াসলি নেননি, অ্যাটাক হচ্ছে, তিনি কিছু করেননি। কিন্তু যখনই তিনি দেখেন যে আস্তে আস্তে এরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে, তখন তিনি একটা সৈন্য দল খাড়া করেন এবং একটা যুদ্ধ হয় রাজা দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের, যে যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ আলোর। কারণ সেই সময় রাজা দাহিরের রাজধানী ছিল আলোর। এই ব্যাটেল অফ আলোর বা আলোরের যুদ্ধ, এই যুদ্ধে রাজা দাহির পরাজিত হন এবং তিনি নিহত হন। তো পুরো এই অংশটা যেটা আমরা একটু আগে ম্যাপে দেখলাম, এই পুরো অংশটা এই সময় চলে আসছে মোহাম্মদ বিন কাসিম বা আরবিয়ানদের হাতে। এইভাবে প্রথমবার ভারতে ইসলাম আক্রমণ হচ্ছে, মুসলিম ধর্মের মানুষ প্রথমবার ভারতে আক্রমণ করছে। এবং এইখানে যে ঘটনাটা ঘটলো, এই জয়টা, আরবদের যে সিন্ধু জয়, সেটা যদিও বেশি দিন অবধি চলেনি, তার কিছু প্রভাব আমাদের ভারতের ইতিহাসের উপর পড়বে, কিন্তু ডাইরেক্ট প্রভাব এখানে কিছু পড়েনি বা খালিফার শাসন ডাইরেক্ট ভারতের ওপর হয়নি। এইভাবে আলোরের যুদ্ধ জয় করার পর ব্রাহ্মণাবাদ, মুলতান, যেগুলো পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে আজকে, তো সেই জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। মোহাম্মদ বিন কাসিম সেইগুলো দখল করছেন এবং সেখানে তিনি প্রচুর লুণ্ঠন করছেন। যেটা একটু আগে বলছিলাম, এই সময়ের আক্রমণের একটা বড় কারণ হচ্ছে লুণ্ঠন। এইখানেই যারা আরববাসী তারা বুঝতে পারে যে ভারতের কাছে রয়েছে প্রচুর সম্পদ, এবং এই জিনিসটাই পরবর্তীকালে মোহাম্মদ গজনবীকে টেনে আনবে ভারতের দিকে, কারণ তার দরকার সম্পদ। সেই সময় আমরা দেখবো যে মোহাম্মদ গজনবী তার রাজ্যকে শক্তিশালী করার জন্য এবং তার ওপর যে আক্রমণগুলো হচ্ছিল পশ্চিম দিক থেকে, সেই দিকের আক্রমণগুলোকে প্রতিহত করার জন্য তিনি আমাদের ভারতের দিকে আক্রমণ করেন এবং সেই বিপুল সম্পদের মাধ্যমে তিনি একটা বড় শক্তি তৈরি করেন, যেটা পরে আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো। নেক্সট টপিক আমাদের সেটাই থাকবে। তো যাই হোক, এইখানে যেটা বলছিলাম, এইখানে যে আমরা প্রথম কথা এই যে ঘটনাগুলো আমরা পড়ছি বা জানছি, সেগুলো সবই লেখা রয়েছে ছাঁচনামাতে। ছাঁচনামা একটা গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমরা আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে ছাঁচনামা কোন গ্রন্থ থেকে আমরা আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে ছাঁচনামা। যেটা একটু আগে বললাম যে এই আক্রমণটার ফল ডাইরেক্টলি আমাদের ভারতের উপর তেমন ভাবে কিছু পড়েনি। মাত্র 2 বছর এই জায়গাটা আরবদের আন্ডারে ছিল, কিন্তু তারপরে আবার এই জায়গাটাতে ভারতের মধ্যেই চলে আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই আক্রমণের ফলে যারা মধ্য এশিয়ার যারা মানুষ ছিলেন, তাদের কাছে ভারতের দরজাটা ওপেন হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে ভারতে প্রচুর সম্পদ রয়েছে, তারা বুঝতে পারছে এখানে যদি আক্রমণ করা যায় তাহলে প্রচুর সম্পদ লাভ করা যাবে, কারণ ভারতের সেই সময় রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছি যে একাধিক রাজপুত বংশ টুকরো টুকরো অবস্থায় রাজত্ব করছিল। তার আগে যে বংশটা এই জায়গাটাতে রাজত্ব করতো, পুরো এই জায়গাটাতে, সেই জায়গাটাতে একদিকে ছিল হচ্ছে গুর্জর প্রতিহাররা, খুব শক্তিশালী রুলার গুর্জর প্রতিহার। সেই রকম বড় কোনো সাম্রাজ্য এই জায়গাতে এরপরে প্রতিষ্ঠা হয়নি, যার ফলে এটা আরো সুবিধা হয় মুসলিম ইনভেডারদের কাছে, যে তারা সহজে আক্রমণ করতে পেরেছিল। তো যাই হোক, আমরা এর পরের চ্যাপ্টারে সেগুলো দেখবো। এটাই হচ্ছে তার ইনডাইরেক্ট প্রভাব, এই ডাইরেক্ট প্রভাব এখানে সেরকম কিছু পড়েনি। তো এই হচ্ছে আজকের পুরো চ্যাপ্টার, আজকের পুরো টপিক। নেক্সট দিন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোহাম্মদ গজনবী। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। সো thank you for watching this video.